হাই অ্যাসপিরেন্ট, আমি মুজাম্মেল হক। এডু সেন্টার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে ভিডিও ক্লিপসে যেটা আলোচনা করব সেটি আমি অলরেডি আগের একটি ভিডিও ক্লিপ আলোচনা করেছিলাম ভৌত বিজ্ঞানের একটি চ্যাপ্টার পরিবেশের জন্য ভাবনা। আজকের জীবন বিজ্ঞান থেকে একটি টপিক ক্লাস 10 এর বই থেকে তুলে নিয়েছি, যেটা আমাদের ক্লাস যারা বর্তমানে পড়ছে তাদের জন্য তো উপকারী, তার সাথে সাথে যারা ডাব্লিউবিসিএস এক্সাম দিচ্ছে এবং যারা হয়তো আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে রয়েছে বা যারা সায়েন্সের জিনিসগুলোকে সহজ সরল, আমাদের কোয়েশ্চেন কম্পিটিটিভ এক্সামে অতটা জটিল কোয়েশ্চেন আসে না, সহজ সরল কোয়েশ্চেনগুলোই আসে। কিন্তু আমরা সহজ সরল ভাবে বোঝার জন্যই আজকে ক্লাস 10 এর বই থেকে একটা টপিক আজকে তুলে ধরেছি, জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। আজকের এই টপিকটা তো পুরোটা কমপ্লিট করতে পারবো না, কিন্তু কিছুটা ইউনিট হয়তো কমপ্লিট করব। প্রথমে এক এক করে আলোচনা করব। তো প্রথমে আমাদের সংবেদনশীলতা। তো সংবেদনশীল একটা ব্যাপার আছে, যে সংবেদনশীল কি? সংবেদনশীল মানে হচ্ছে যখন আমরা বাহ্যিক কোনো কোনো উদ্দীপক, আমার সেটা উদ্দীপক যে কিছু হতে পারে, সেটা তাপ হতে পারে, শক্তি হতে পারে, বা সেটা হুম, আমার জল হতে পারে। তো এইগুলো হচ্ছে উদ্দীপক। তো এর প্রভাবে যখন কোনো সাড়া দিচ্ছে, হুম, যে সাড়া প্রদান করছে, হ্যাঁ, সেটা হচ্ছে সংবেদন। এবার যদি আমি সাড়া প্রদান করার যার যত ক্ষমতা বেশি, আমি সেন্সিটিভিটি তার ততটা বেশি, আমি সংবেদনশীলতা বেশি তার, হুম, সংবেদনশীলতা বেশি। তো আজকে এই সংবেদনশীলতার উপরে বেস করেই আজকে আমাদের এই টপিক সেন্সিটিভিটি অ্যান্ড রেসপন্স ইন প্লান্ট। তার মানে আমাদের উদ্ভিদের সংবেদনশীলতা, তার মানে উদ্ভিদ কি করছে এই বাহ্যিক কতগুলো উদ্দীপকের প্রভাবে। বাহ্যিক উদ্দীপক বলতে আমি কি বললাম, যে অনেকগুলো হতে পারে, সেটা উষ্ণতা হতে পারে, সেটা তাপ হতে পারে, সেটা উষ্ণতা হতে পারে, সেটা জল হতে পারে, জল হতে পারে, সূর্যের আলো হতে পারে। এগুলো হচ্ছে উদ্দীপক। এবং এই উদ্দীপকের প্রভাবে উদ্ভিদগুলো কিভাবে সাড়া দেয়, সেটাই হলো হুম উদ্ভিদগুলো কিভাবে সাড়া দেয় সেটাই হলো সংবেদনশীলতা। ওকে, সাড়া দিচ্ছে, তার মানে সেন্সিটিভিটি, এবং তার রেসপেক্টে কি করছে, সাড়া প্রদান করছে। হ্যাঁ, সংবেদনশীলতা। তার মানে এবার সেই সংবেদনশীলতা নিয়ে আজকে আলোচনা করব, যে পরিবেশের পরিবর্তন শনাক্তকরণ, উদ্ভিদের সাড়াদানের বিভিন্ন রকম পদ্ধতি আছে। তো পদ্ধতিগুলো কি কি? তো এখানে দুটো শব্দ পাবো, একটা হচ্ছে মুভমেন্ট, একটা হচ্ছে লোকোমোশন। বাংলায় যেটাকে বলে, একটাকে বলে চলন আর একটাকে বলে গমন। একটাকে গলে গমন। তো চলন মানে আমি একটা চেয়ারের উপর বসে আছি, একটা চেয়ারের উপর বসে আমি নড়চড় করছি। তার মানে আমি একটা জায়গাতে বসে, কিন্তু একটা জায়গাতে আমার রুটটা একটা জায়গাতে রয়েছে, আর এখান থেকে আমি নড়াচড়া করছি। এটা হচ্ছে তোমার চলন। এটা হচ্ছে এটা হচ্ছে আমার চলন। তো আমি যখন লোকোমোশন বলবো বা গমন বলবো, তখন কিন্তু একটা জায়গাতে ছিলাম, সেখান থেকে আমি অন্য জায়গাতে চলে যাচ্ছি। তার মানে একটা জায়গাতে স্থান পরিবর্তন করছি, এইরকম জিনিসকে বলা হয় গমন। এইরকম জিনিসকে কি বলা হয়? গমন। ওকে, গমন। তো সাধারণত উদ্ভিদগুলো, আমরা জেনে থাকি যে উদ্ভিদ একটা জায়গাতেই সীমাবদ্ধ থাকে, কিন্তু সবগুলো নয়। তো উদ্ভিদ একটা জায়গাতেই সীমাবদ্ধ থাকে। তো এটা উদ্ভিদের ক্ষেত্রে আমরা চলনটাকে রিলেট করতে পারি, এবং গমনটাকে প্রাণীদের সাথে আমরা রিলেট করতে পারি। হুম। তো যেমন বলেছে, গমনে জীবের সামগ্রিক স্থান পরিবর্তন হয়। বলছে এককোষী উদ্ভিদ কিংবা উদ্ভিদ কোষের যে প্রোটোপ্লাজম, হুম ও প্রোটোপ্লাজম রয়েছে, সেইগুলোর যদি দেখি, যে কুমড়ো গাছের যে কাণ্ডের যে রোগ, তাদের ক্ষেত্রে যদি দেখি, তাহলে এরকম আমরা চলন দেখতে পাবো। যেমন এককোষী আছে, যেমন সিলিয়ার আছে সঞ্চালন, এই সবগুলোই কিন্তু গমনের সাথে হেল্প করে। তো যাই হোক, আমরা এক এক করে সেই জিনিসগুলো দেখব। এবং এই সর্বপ্রথম এখান থেকে একজন আমাদের বাঙালি বিজ্ঞানীর নাম পাওয়া যায়, আচার্য জগদীশ চন্দ্র বসু। হুম। আচার্য জগদীশ চন্দ্র বসু এই ক্রেস্কোগ্রাফ যন্ত্র আবিষ্কার করেছিলেন, যার সাহায্যে উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ যে প্রতিক্রিয়া প্রদান করে, তার সাহায্যে তিনি এই ক্রেস্কোগ্রাফ যন্ত্রের সাহায্যে, এই যে দেখতে পাচ্ছি ক্রেস্কোগ্রাফ যন্ত্র, যা আবিষ্কার করেছিলেন। এবং এই যন্ত্র উদ্দীপকের প্রভাবে উদ্ভিদগুলো যে সাড়া প্রদান করে, তিনি এই যন্ত্রের সাহায্যে সেটাকে মেজার করেছিলেন। হুম তিনি সেটাকে পে করেছেন। তো আমরা এবার মেন ঘটনায় চলে আসি। চ্যাপ্টারের যে উদ্দেশ্যটা, আমরা যে চলন এবং গমন, সেই জায়গাতে চলে আসি। যে চলন মানে একটা জায়গা থেকে আমি কি করছি,
নড়াচড়া করছি। তাহলে সেই জায়গা থেকে আমরা উদ্ভিদের কত রকমের চলন দেখতে পাই। তো আম, তো এখানে চলনের অনেক রকমের হয়ে থাকে। একটা হচ্ছে ট্যাকটিক চলন, একটা ট্রফিক চলন, একটা হচ্ছে ন্যাস্টিক চলন। যারা হয়তো কম্পিটিটিভ এক্সামের জন্য পড়ছো ওদের জন্য ডেফিনেশন ইম্পর্টেন্ট নয়, জাস্ট জিনিসটা মনে রাখা ইম্পর্টেন্ট। যখন আমি ট্যাকটিক চলনের কথা বলছি আর যখন ট্রফিক চলন অথবা ন্যাস্টিক, আমাকে ট্যাকটিক কথাটার উপরে ফোকাস করতে হবে। ট্যাকটিক কিসের উপর? জিনিসগুলো, উদ্দীপকগুলো কে কে? আলো, তাপমাত্রা, রাসায়নিক পদার্থ, বিদ্যুৎ শক্তি, এইগুলো উদ্দীপক। এইগুলো উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ অথবা উদ্ভিদ অঙ্গের কোনো পরিবর্তন, স্থান পরিবর্তন হচ্ছে, তখন আমি তাকে নিয়ে বলছি। যেমন আমি ধরে নিই, যদি আলোটাকে ধরি, উদ্দীপক আলো ধরি, তখন সেটা হবে ফটোট্যাকটিক চলন, যে আলোর প্রভাবে স্থান পরিবর্তন। আলোর প্রভাবে, যেমন আমরা যদি জলের মধ্যে দেখি যে একটা পুকুর রয়েছে, পুকুরের মধ্যে ধরে নিলাম এখানে শ্যাওলা রয়েছে। সূর্যটা এইদিকে, সূর্য রশ্মি, সূর্যের আলোটা পড়ছে, দেখবো যে এখানে অটোমেটিক্যালি কি হচ্ছে, এরা বেঁকে চলে যাচ্ছে কোন দিকে? এই দিকটাতে এরা সরে আসছে। তার মানে এই রকমের যে চলন, এটা হলো ফটোট্যাকটিক চলন। বুঝা গেল? ফটোট্যাকটিক মানে আলো, এখানে উদ্দীপককে ফটো মানে আলোটা। একই রকম ভাবে আমার ট্রপিক মুভমেন্ট, ওকে, আমরা যদি ট্রপিক মুভমেন্ট দেখি, এটা এক নম্বরে ফটোট্যাকটিক চলন গেল, তাপমাত্রার এতেও হতে পারে সেটা। আমার যখন ট্রপিক চলন বলবো, তার মানে ট্রপিক, উদ্দীপক যেদিকে আছে, ট্রপিক কথাটার মানে হচ্ছে দিক নির্দেশ। তার মানে উদ্দীপক যেদিকে থাকবে তার দিকে চলে যাওয়া। উদ্দীপকের যে উৎসের দিকে আমি চলে যাচ্ছি, তার মানে এটাও অনেক রকমের হতে পারে। যেমন ফটোট্রফিক মানে আলো যেদিকে আছে সেদিকে চলে গেলাম, ফটোট্রফিক চলন। ফটোট্রফিক চলন। বা হাইড্রোট্রফিক, জল যেদিকে আছে, জলের উৎস যেদিকে পাচ্ছি সেদিকে বেঁকে যাচ্ছে। জিওট্রফিক, তার মানে গ্র্যাভিটেশনাল ফোর্স যেদিকে রয়েছে আমি সেই দিকে বেঁকে যাচ্ছে, সেইটা। যেমন এখানে বলেছে ফটোট্রফিক চলন বা আলোক বৃত্তি। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি উদ্ভিদটাকে জানলার কাছে উদ্ভিদটা রেখেছে। উদ্ভিদটা যেহেতু জানলার বাইরে আলো রয়েছে, তাই উদ্ভিদটা কিন্তু বেঁকে যাচ্ছে কার দিকে? আলোর দিকে বেঁকে যাচ্ছে। এটা হলো ফটোট্যাকটিক, ফটোট্রফিক চলনের উদাহরণ। ফটোট্রফিক চলনের উদাহরণ। জাস্ট এই জিনিসটাকে মনে রাখবো। হাইড্রোট্রফিক চলন যখন আমি বলবো, তার মানে হাইড্রো মানে হচ্ছে জল, তার মানে জলের দিকে কি হচ্ছে? বেঁকে যাচ্ছে। জলের দিকে যখন বেঁকে যাবে সেটা হলো হাইড্রোট্রফিক চলন। হাইড্রোট্রফিক চলন, যেমন এখানে হাইড্রোট্রফিক চলনের একটা পরীক্ষা করে দেখিয়েছে। হাইড্রোট্রফিক চলনে জলের দিকে যে বেঁকে যাচ্ছে সেটা কি করে আমি দেখবো? তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাটাতে যে এখানে কি রাখা হয়েছে, এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ হলুদ কালারের যেটা দেখতে পাচ্ছ, এখানে ভিজে কাঠের গুঁড়ো রাখা হয়েছে। ভিজে কাঠের গুঁড়ো। আর এটা হচ্ছে চালনের মতো সেই ছিদ্র রয়েছে, একবারে ছিদ্র রয়েছে। চালনের মতো ছিদ্র রয়েছে। তো এটা দিয়ে তো ভ্রূণমূলটা বেরিয়ে যাচ্ছে। কিন্তু ভ্রূণমূলটা দেখো ফার্স্ট ক্ষেত্রে বেরোলো, এই চালনের ছিদ্র দিয়ে নিচের দিকে চলে আসছে, পরবর্তী ক্ষেত্রে ভ্রূণমূলটা আরো বৃদ্ধি পেল। কিন্তু বৃদ্ধি, এখানে যখন ভ্রূণমূলটা দেখলাম, তখন দেখছি যে নিচে কি পাচ্ছে না, ওর ভ্রূণমূলের তো জল চাই, ও তো জল পাচ্ছে না। তখন ও দেখি বেন্ড হতে শুরু করেছে। কোন দিকে আছে জলটা? এই দিকে, উপরের দিকে আছে। সেই মাত্র দেখলাম যে দেখো এই চিত্রটা দেখো, একবার উপরের দিকে জলের কাছে চলে আসলো। কেন চলে আসলো? কেন? ও নিচে প্রথমে গিয়েছিল, চালনের ছিদ্র দিয়ে নিচে গিয়েছিল, কিন্তু দেখলো যে জল যখন নেই, তখন সে অটোমেটিক্যালি উপরের দিকে উঠে চলে আসছে। এটা হলো হাইড্রোট্রফিক চলন। ঠিক একই রকম ভাবে যদি জিওট্রফিক চলন আমরা দেখি, জিওট্রফিক, জিও মানে হচ্ছে আর্থ, ওকে, তার মানে উদ্ভিদ অঙ্গের চলনটা কি হচ্ছে? আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্সের দিকে হচ্ছে। এবং আমাদের অভিকর্ষের, আমাদের যে অভিকর্ষ রয়েছে, অভিকর্ষের বিপরীতে হবে, এবং গ্র্যাভিটেশনাল ফোর্সের, যেমন আহ ঠিক এই যে উদাহরণটাতে, এটাতে যদি আমরা দেখি, যেমন ভ্রূণমূল রয়েছে এবং ভ্রূণমুকুল রয়েছে, তো এখানে যদি দেখি তাহলে দেখবো যে এই যে মূলটা কি হচ্ছে, যে মূলটা যদি আমরা ফার্স্ট জিওট্রফিক চলন, যদি এই ফার্স্ট ট্রফিক, এটাতে উদ্ভিদের এ হচ্ছে, বীজটা থেকে এ বেরোলো, অঙ্কুর বেরোলো, বীজটা থেকে অঙ্কুর বেরোনোর পরে পরেই ভ্রূণমূলটা আমরা দেখছি নিচের দিকে অটোমেটিক্যালি বেঁকে চলে আসে। তার মানে এইটা, এই অংশটা কি ছিল? উপরে বেরিয়েছিল, কিন্তু দেখলাম সময়ের সাপেক্ষে কি হচ্ছে, আস্তে আস্তে নিচের দিকে চলে আসছে, আস্তে আস্তে নিচের দিকে। এবং এই অংশটা থেকে কি করছে? কাণ্ডটা,
কাণ্ডটা বেরোচ্ছে। তার মানে এটা অভিকর্ষটা মানে অ্যাকচুয়ালি যে জিওগ্রাফি যে গ্র্যাভিটেশনাল ফোর্স ওকে নিচের দিকে টানছে, তার ভ্রূণমুকুলটা অটোমেটিক্যালি নিচের দিকে চলে আসলো। ওকে, এই যে চলন সেটা জিওট্রফিক চলনের উদাহরণ বলতে পারে। জাস্ট এখানে মেন পয়েন্টটাই মনে রাখবো যে আমার হচ্ছে ঘটনাটা কি, আমার ডেফিনেশন মনে রাখার মতো দরকার নেই। নেক্সট হচ্ছে ন্যাস্টিক চলন বা ব্যাপ্তি চলন। যখন আমি ন্যাস্টিক চলন বলছি, অ্যাকচুয়ালি এখানে উদ্দীপকের উপর আমরা যদি ট্যাকটিক চলন বা ট্রফিক চলন দেখি, সেখানে কিন্তু উদ্দীপকের উৎসের দিকে বা উদ্দীপক কোন দিকে রয়েছে সেটার উপর ডিপেন্ড করছিল, যে উদ্দীপকটা কে, স্টিমুলাসটা কে, তার দিকে তাকে ফলো করছিল। কিন্তু ন্যাস্টিক চলন যখন দেখবো, ন্যাস্টিক চলনের ক্ষেত্রে উদ্দীপকের তীব্রতার উপর নির্ভর করে। উদ্দীপকের তীব্রতার উপর নির্ভর হয় ন্যাস্টিক মুভমেন্টের ক্ষেত্রে। তাহলে নির্ভর করে নিয়ন্ত্রিত তখন সেই প্রকার চলন, কিন্তু এখানে আমি কি করছি, ইন্টেন্সিটিটার উপরে ডিপেন্ড করছি। এই জিনিসটাকে আমাকে মনে রাখতে হবে, ইন্টেন্সিটিটার উপরে ডিপেন্ড করছে, ইন্টেন্সিটির উপর ডিপেন্ড হচ্ছে। যেমন দেখা যায় ফটোন্যাস্টিক চলন, তার মানে যেদিকে সূর্যের আলো বেশি পড়ছে, আমি যদি সূর্যটাকে যেমন সূর্যমুখীর এখানে দেখতে পাচ্ছি যে সূর্যের আলোটা যখন যেদিকে পড়ছে সেদিকে সূর্যমুখী প্ল্যানটা কি হচ্ছে, বেঁকে যাচ্ছে। তার মানে সূর্যের আলোটার তীব্রতা যেদিকে বেশি রয়েছে সেই দিকে বেঁকে যাচ্ছে। যেটা এই ছবিটা দেখো, যে এই দিকটাতে সূর্যের আলো বেশি আছে বলে এই দিকটাতে সে বেঁকে যাচ্ছে। ঠিক একই রকম ভাবে আমরা থার্মো মানে হচ্ছে উষ্ণতা। তার মানে উষ্ণতা যদি হয় তাহলেই সেটা কিন্তু পূর্বে, যেমন এই চিত্রটা দেখতে পাচ্ছি এটা বন্ধ রয়েছে, কিন্তু এই চিত্রটাতে যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে বন্ধ নেই, এখানে কিন্তু এখানে যে টিউলিপ ফুলটা দেখতে পাচ্ছি, টিউলিপ ফুলটা কিন্তু যে পাপড়ি খুলেছে কখন খুলেছে, যখন উষ্ণতাটা বৃদ্ধি পেয়েছে। তার মানে কম উষ্ণতায় এই টিউলিপ ফুলের পাপড়িগুলো বন্ধ অবস্থায় রয়েছে, বন্ধ অবস্থায়। সিসমোনাস্টিক বা স্পর্শ ব্যাপ্তি, সিসমো মানে স্পর্শ, মানে আমি ছুলেই কিন্তু সেটা কি হচ্ছে, যেমন এই ক্ষেত্রে যে লজ্জাবতী পাতার ক্ষেত্রে যে ছুলেই সে পাতাগুলো মুড়িয়ে যাচ্ছে, এটা স্পর্শের উপর নির্ভর করছে। স্পর্শের উপর। ঠিক একই রকম ভাবে কেমোনাস্টিক বলছে, কেমোনাস্টিক যদি দেখি চলন কিরকম, কেমোনাস্টিক, কেমো মানে হচ্ছে রসায়ন, এখানে বাংলাও লিখে দেওয়া হয়েছে যে রাসায়নিক কোনো পদার্থের কারণে, রাসায়নিক কোনো পদার্থ হতে পারে, প্রোটিন হতে পারে, সেটা ইথার হতে পারে, সেটা ক্লোরোফর্ম হতে পারে। বলছি এইগুলোর যদি কোনো কম বেশি হয়ে থাকে, তার কারণে যদি কোনো চলন হয়েছে, যেমন হচ্ছে সূর্য শিশির পতঙ্গ পোক, যে পতঙ্গটা যখনই যারা পতঙ্গ পোক উদ্ভিদগুলো যেই মাত্রই পতঙ্গটা আসলো, হয়তো এখানে লম্বা লম্বা রয়েছে, যেই মাত্র একটা কোনো পতঙ্গ আসলো, এ কি করলো, সঙ্গে সঙ্গে মুড়িয়ে নিল, মুড়িয়ে নিয়ে সে কি করলো, সেই পদার্থটাকে সেই প্রাণীটাকে সে খেয়ে ফেললো, পতঙ্গ পোক প্রাণী। হুম কি হচ্ছে এখানে, এই যে কোর্সিকা গুলো পতঙ্গের, মানে পতঙ্গ মানে প্রোটিন পাচ্ছে, প্রোটিন সোর্স, সেই মাত্র কি করলো, ও নিজেকে একটা এরকম ছিল, যেই মাত্র ওর এখানে এসে পড়লো, এখানে কেউ আসলো, সেই মাত্র এটা কি হলো, আস্তে আস্তে পরবর্তী ক্ষেত্রে এ কি করলো, নিজেকে এইভাবে গুটিয়ে নিল, এভাবে গুটিয়ে নিল, তাহলে পতঙ্গটা এখানে পড়ে গেল এবং সে অটোমেটিক্যালি খাবার পেয়ে গেল। এই হচ্ছে কেমোনাস্টিক। আমাদের যে চলন, এই তিন প্রকারের চলন, ট্যাকটিক চলন এবং ট্রফিক চলন এবং ন্যাস্টিক চলন। আমাদের এক্সাম পারপাসে যে যারা ক্লাস 10-এ পড়ছো তাদের ক্ষেত্রে তো ন্যাস্টিক চলনের ইম্পর্টেন্স সব থেকে বেশি, ট্রফিক চলন থেকে কখনো কখনো জিজ্ঞাসা করা হয়ে থাকে। কিন্তু ন্যাস্টিক চলনের এই যে চারটা ভাগ দেখলাম, কেমোন্যাস্টিক চলন, সিসমোন্যাস্টিক, থার্মোন্যাস্টিক আর ফটোন্যাস্টিক চলন, সবগুলোই কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষা পার্সপেক্টিভে, এবং যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ তাদের ক্ষেত্রে এই থার্মোন্যাস্টিক আর বা থার্মোন্যাস্টিক কেমোন্যাস্টিটা খুব ইম্পর্টেন্ট। কেমোন্যাস্টি থেকে অনেক সময় কোয়েশ্চেন এসে থাকে। যাই হোক, এখানে তিনটে চলনের ডিফারেন্স দিয়ে দেওয়া হয়েছে, যে ট্যাকটিক চলন বলতে কি বোঝো, ট্রফিক চলন আর ন্যাস্টিক চলন বলতে কি বোঝো, তার একটা ডিফারেন্স দিয়েছে। তো ডিফারেন্স থেকে আমাদের যে পয়েন্টটা মনে রাখবো সেটা হচ্ছে যে ট্যাকটিক চলন যে সামগ্রিক স্থান পরিবর্তন, যেমন শৈবালের ক্ষেত্রে বলছিলাম যে একটা জায়গা থেকে একটা জায়গা চলে যাচ্ছিল শৈবালগুলো, যেই মাত্র লাইট পাচ্ছিল চলে যাচ্ছিল। কিন্তু ট্রফিক চলনে যাচ্ছে না, ও একটা জায়গাতে আছে, ওর দিকে বেঁকে গেছে, হুম আমার উদ্ভিদটা বেঁকে গেছে, তখন এটা কিন্তু এখানে কিন্তু চলে যাচ্ছিল। ন্যাস্টিক চলনে, ন্যাস্টিক চলনেও কিন্তু স্থান পরিবর্তন হয় না, তাহলে স্থান পরিবর্তন একমাত্র ট্যাকটিক চলনে হয়ে থাকে। হুম তীব্রতা বা গতিপথ, এখানে তীব্রতার উপর অবশ্যই নির্ভর করে, প্লাস গতিপথ মানে কোন দিক থেকে স্টিমুলাসটা উদ্দীপকটা আসছে সেটার উপরে কিন্তু নির্ভর করে থাকে।
উৎসের গতিপথ অনুসারে, যে উৎসটা কোন দিকে আছে সেই দিকে, এবং এটা কিন্তু পুরোটাই উদ্দীপকের তীব্রতার উপর নির্ভর করে, গতিপথের উপর নির্ভর করে না। ওকে, ট্যাকটিক চলন যদি দেখি তাহলে এখানে ট্রফিক চলনের ক্ষেত্রে কিন্তু পুরোটাই অক্সিন, অক্সিন হরমোন, যেটা উদ্ভিদ হরমোন, সেটার দ্বারা প্রভাবিত হয়। কিন্তু আমরা একমাত্র এই কোয়েশ্চেনটা প্রায় জিজ্ঞাসা করে যে এই যে ট্রফিক চলন এটা কোন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাহলে এটা পুরোপুরি অক্সিন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। এই গেল চলন। চলন থেকে তারপরেই চলে আসবে এখানে রেসপন্স এন্ড কেমিক্যাল কোঅর্ডিনেশন ইন প্লান্টস। তার মানে উদ্ভিদের যে সাড়া প্রদান হচ্ছে, এই সাড়া প্রদানের ক্ষেত্রে এমনি এমনি সাড়া প্রদান হয় না, সেটা কিসের মাধ্যমে হয়, একটা রাসায়নিক সমন্বয় সাধন হয়। এই রাসায়নিক সমন্বয় সাধন কার মাধ্যমে হয়ে থাকে, হরমোনের মাধ্যমে হয়ে থাকে, যেটাকে আমরা ফাইটো হরমোন বলে থাকি। ওকে, ফাইটো হরমোন যেটা উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে, এই জন্য এটাকে প্লান্ট রেগুলেটরও বলা হয়। উদ্ভিদ হরমোনকে প্লান্ট রেগুলেটরও বলা হয়, নিয়ন্ত্রক বলা হচ্ছে। কেন বলা হচ্ছে রেগুলেটর, তার কারণ উদ্ভিদের বৃদ্ধি, উদ্ভিদের বৃদ্ধিকে খর্ব করে দেওয়া সবটাই নির্ভর করছে এই প্লান্ট হরমোনের জন্য। এবং এই রাসায়নিক যে পদার্থটি, এই রাসায়নিক পদার্থটি উদ্ভিদের মধ্যে, পুরো শরীরের মধ্যে একটা অংশের সাথে আর একটা অংশের কি করে, সমন্বয় সাধন করে থাকে, কোঅর্ডিনেশন করে থাকে। তার জন্য এটাকে রাসায়নিক সমন্বয়ক বলা হয়ে থাকে, অথবা কেমিক্যাল কোঅর্ডিনেটরও বলা হয়ে থাকে। তো 1905 সালে বেইলিস এবং স্টার্লিং কেমিক্যাল এই পদার্থটিকে হরমোন নাম দিয়েছিলেন। অ্যাকচুয়ালি হরমোন কথাটার অর্থ হচ্ছে, হরমাও থেকে এসেছে, হরমাও শব্দের অর্থ হচ্ছে জাগ্রত করা বা উত্তেজিত করা। সেই কারণেই এই বেইলিস এবং স্টার্লিং এর নামকরণ করেছিলেন এই যে কেমিক্যাল কোঅর্ডিনেটর বা রাসায়নিক যে সমন্বয়ক যেটার কথা বলছি, তার নাম দিল হরমোন। কেন? এটি তো অ্যাকচুয়ালি তার আগে 1881 সালে চার্লস ডারউইন এর আলোক বৃত্তি পরীক্ষা থেকেও তিনি হরমোনের উপস্থিতি জানিয়েছিলেন, যে হরমোন নামে কোনো একটি পদার্থ থাকে। পরবর্তীকালে বিজ্ঞানী ভেন্ট তিনিও এর উপরে পরীক্ষা করেছিলেন, অক্সিনের উপস্থিতির কথা তিনি বলেছিলেন। তো যাই হোক, এখান থেকে একটা পয়েন্ট আমরা মনে রাখবো, হরমোন কে আবিষ্কার করেছিল, বেইলিস এন্ড স্টার্লিং 1905 সালে। জাস্ট এই পয়েন্টটা মনে রাখবার দরকার নেই। এবার হচ্ছে হরমোন সম্পর্কে কি, হরমোনের ডেফিনেশন এখানে বলেছে, যারা হয়তো ক্লাস 10-এ পড়ছো তাদের জন্য এটা ইম্পর্টেন্ট, কিন্তু হরমোনের ডেফিনেশন মুখস্থ করার কিছু নেই, কয়েকটা পয়েন্ট মুখস্থ করলেই হরমোন আমরা সহজ। হরমোন এক রকমের প্রোটিন জাতীয় পদার্থ, তার মানে জৈব রাসায়নিক পদার্থ। ভালো কথা, বলবো আসুন। এটা একটা নির্দিষ্ট কোষ থেকে বেরোয়, যে কোষ থেকে বেরোয় সেই কোষগুলোকে আমরা অন্তঃক্ষরা গ্রন্থি বলি। অন্তঃক্ষরা গ্রন্থি, আমাদের দেহে অনেক রকমের গ্রন্থি হয়, তার মধ্যে অন্তঃক্ষরা গ্রন্থি আছে, এবং কিছু কিছু 3 রকমের গ্রন্থি হয়। একটা হচ্ছে এন্ডোক্রাইন মানে অন্তঃক্ষরা গ্রন্থি, যারা কি করে হরমোন ক্ষরণ করে। বহিঃক্ষরা গ্রন্থি, যারা কি করে উৎসেচক ক্ষরণ করে, আর কিছু আছে মিশ্র গ্রন্থি, যারা কি করে হরমোন প্লাস উৎসেচক দুটোই ক্ষরণ করে, যেমন হচ্ছে অগ্নাশয় বা ইংলিশে বললে প্যানক্রিয়াস পাবো। যাই হোক, তো হরমোন কোথা থেকে বের হচ্ছে, অন্তঃক্ষরা গ্রন্থি থেকে বের হচ্ছে, 1 নম্বর পয়েন্ট হয়ে গেল। তারপরে এটা বেরোনোর পরে, তার মানে হরমোন এক রকমের প্রোটিন, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হলো এটা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে বের হয়। 3 নম্বর পয়েন্ট, এটা হরমোনটা সেই গ্রন্থি থেকে বেরোনোর পরে যে দেহ তরল থাকে, যদি উদ্ভিদ হয় তাহলে ব্লাড হবে, যদি প্রাণী হয় মানে উদ্ভিদ প্রাণী হয় তাহলে ব্লাড হবে, আর যদি উদ্ভিদ হয় তাহলে তার যে দেহ তরল রয়েছে সেই দেহ তরলের মাধ্যমে ব্যাপন প্রক্রিয়া মানে জানি যেখানে ঘনত্ব বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বে ছড়িয়ে পড়ে থাকে আমরা ব্যাপন বলি। তো সে কি হবে, ক্রিয়াস্থল বা উৎপত্তি স্থল থেকে দূরিত বাহিত হয়ে, মানে একটা এখানে উৎপন্ন হলো, সেখান থেকে অন্য জায়গায় কি হলো, ব্যাপনের মাধ্যমে গেল, ব্যাপনের মাধ্যমে গিয়ে ওখানে কিন্তু ওই কোষের উপর গিয়ে কাজ করলো, আর এখানে কাজ করলো, আর কাজ করার পরে কিন্তু এর ধ্বংস হয়ে গেল। তার মানে ওটা ধ্বংস হয়ে গেল, কিন্তু উৎসেচক, যেমন আমাদের লাগা গ্রন্থি থেকে আমাদের যে টায়ারিন উৎসেচক থাকে, তার মানে টায়ারিন উৎসেচক কি কাজ করার পরে ধ্বংস হয়ে যায় না? হয় না। উৎসেচক কিন্তু কাজ করার পরে ধ্বংস হয় না।
কিন্তু এই হরমোন কিন্তু একটা যে জায়গাতে উৎপন্ন হলো সেই জায়গা থেকে অন্য জায়গায় গেল, অন্য জায়গায় গিয়ে কাজ করে সেটা কিন্তু ধ্বংস হয়ে যায়। তার মানে হরমোনের কি কি বৈশিষ্ট্য পেলাম? 1 নম্বর এটি প্রোটিনজাত পদার্থ, 2 নম্বর এটা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে বেরোয়, 3 নম্বর এটি যেখান থেকে বেরোয় সেখানে কাজ করে না, অন্য জায়গাতে গিয়ে কাজ করে, কাজ করলো, কাজ করার পরে এ কি করলো? ধ্বংস হয়ে যায়, ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। এতগুলো বৈশিষ্ট্য হরমোন সম্পর্কে বললাম। এতগুলো বললাম। এবার কিছু যদি আমি মানে এই কথাটা কি পুরোপুরি ঠিক নয়, মানে যে অন্যত্র লোকাল কিছু হরমোন থাকে তারা কিন্তু যেখানে উৎপন্ন হয় সেখানেই কিন্তু কার্য করে, এদেরকে লোকাল হরমোন বলে। এদেরকে লোকাল হরমোন বলে। এবার উৎসেচক, এখানে পরের পয়েন্টটাতে উৎসেচক। উৎসেচক আমরা শুরুতেই বললাম যে এটা বহিঃক্ষরা গ্রন্থি থেকে বেরোয়, বহিঃক্ষরা গ্রন্থি থেকে। এবং উৎসেচক এবং প্রোটিনের মধ্যে মিল কি? উৎসেচক আর হরমোনের মধ্যে এরা দুজনেই হচ্ছে প্রোটিন, এরা দুজনেই হচ্ছে প্রোটিন। কিন্তু ব্যতিক্রম কি? একটা অন্তঃক্ষরা গ্রন্থি তো আর একটা বহিঃক্ষরা গ্রন্থি। দেখো হরমোন, হরমোন কিন্তু হরমোনের যে কাজ, যে কাজ করার যে এটা, সেটা কিন্তু খুব অন্তত দ্রুত গতি হয় উৎসেচকের মানে এতে, এবং এটা হরমোন কিন্তু কাজ করার পরে ধ্বংস হয়ে যায়, উৎসেচক কিন্তু ধ্বংস হয় না। উৎসেচক আমাদের টায়ালিন আজকে আছে কালকে থাকবে না এরকম কোনো ব্যাপার নেই, সে সবসময় কাজ করে যাচ্ছে। ওকে, এই উদ্ভিদ হরমোনগুলোর কি কি বৈশিষ্ট্য হতে পারে? আমাদের উদ্ভিদ হরমোন বা প্রাণী হরমোন দুটোই বলি, উদ্ভিদ হরমোনগুলোর কি কি বৈশিষ্ট্য হতে পারে? 1 নম্বর উৎস। উৎস যদি বলি যে কোথা থেকে উদ্ভিদ হরমোনগুলো উৎপন্ন হয়, তো উদ্ভিদ হরমোন কাণ্ড এবং মূল এদের অগ্রভাগ থেকে উৎপন্ন হয় বিশেষ করে, কিন্তু বিশেষ করে। তাছাড়াও কিছু কিছু সামান্য সামান্য হয়ে থাকে, যেমন ভ্রূণ মুকুল থেকে হয়, ভ্রূণ মূল থেকে হয়, আবরণ থেকে হয়, বীজপত্র থেকে হয়, মুকুলতি পত্র থেকে। কিন্তু আমরা মনে রাখবো যে কাণ্ড অথবা মূলের আগা ভাগ, যেটা যদি মূল হয় তাহলে মূলের আগা ভাগটা এটা যদি হয় তাহলে এখান থেকে কিন্তু উৎপন্ন হচ্ছে হরমোন। এটা পরিবহন কি করে হয়? আমি বলেছি ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে। ব্যাপন প্রক্রিয়া, একটা কোষ থেকে কোষান্তরে, কোষান্তরে মানে একটা কোষ রয়েছে আর একটা কোষ, তাহলে একটা কোষ থেকে আর একটা কোষের মাধ্যমে একটা কোষ থেকে আর একটা কোষের মাধ্যমে কি হবে? ট্রান্সফার হবে। ট্রান্সফার হবে। একই রকম যদি কাজ বলি, কাজের পরে শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, সেই গল্পগুলো বলেছি। ক্রিয়ার পরে ধ্বংস হয়ে যায়। তো উদ্ভিদ হরমোন কত প্রকারের হয়? উদ্ভিদ হরমোন 3 রকমের হয়, একটা অক্সিন, একটা জিব্বারেলিন, একটা সাইটোকাইনিন। এটা যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ তারা কিন্তু এই জায়গাটাতে একটু একটু সাবধান হবে, যে এখানে কিন্তু কোয়েশ্চেন গুলো আমাদের কম্পিটিটিভ এক্সামে জিজ্ঞাসা করে। কিরকম কোয়েশ্চেন? ফার্স্ট অফ অল কোয়েশ্চেন, যে যে 3টা হরমোন দেখতে পাচ্ছ, এই 3টা হরমোন দেখতে পাচ্ছ, এই 3টা হরমোনের যদি এটা দেখো, কম্পোজিশনটা দেখো, অক্সিন হরমোনের কম্পোজিশন হচ্ছে এখানে দেখতে পাচ্ছ নাইট্রোজেন রয়েছে। তার মানে কি কি রয়েছে? অক্সিজেন রয়েছে, হাইড্রোজেন রয়েছে, কার্বন রয়েছে। তার মানে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন রয়েছে, নাইট্রোজেন রয়েছে। ঠিক আমি যদি পরের হরমোনটা দেখছি জাস্ট কম্পোজিশনটাকে দেখানোর জন্য, জিব্বারেলিন দেখো, কার্বন রয়েছে, হাইড্রোজেন রয়েছে, অক্সিজেন রয়েছে, তার মানে 3টা জিনিস কমন, নাইট্রোজেন অ্যাবসেন্ট, নাইট্রোজেন অ্যাবসেন্ট। আমরা চতুর্থ হরমোনটা দেখো, না থার্ড হরমোনটা, কার্বন রয়েছে, হাইড্রোজেন রয়েছে, অক্সিজেন রয়েছে, নাইট্রোজেন রয়েছে, তার মানে এখানে নাইট্রোজেন রয়েছে, কিন্তু একমাত্র নাইট্রোজেন যেটা যেখানে অ্যাবসেন্ট রয়েছে সেটা হলো এটা। আমাকে কোয়েশ্চেনটা জিজ্ঞাসা করে থাকে যে নিম্নলিখিত উদ্ভিদ হরমোনগুলির মধ্যে কোনটিতে নাইট্রোজেন থাকে না, বা কোনটি নাইট্রোজেন গঠিত উদ্ভিদ হরমোন, তাহলে আমাকে এই জায়গাটাকে ভালো করে ক্লিয়ার করতে হবে যে আমাদের সাইটোকাইনিন বলো বা অক্সিন বলো, দুটোই কিন্তু নাইট্রোজেন ঘটিত হরমোন, কিন্তু জিব্বারেলিন নাইট্রোজেন ঘটিত হরমোন নয়। জিব্বারেলিন নাইট্রোজেন ঘটিত হরমোন নয়, এই পয়েন্টটাকে আমাকে মনে রাখতে হবে, এটা ফার্স্ট পয়েন্ট। এটা ফার্স্ট পয়েন্ট। তাহলে আমাকে আমাকে তাহলে কি এর ডেফিনেশন আমাকে সংকেত মনে রাখতে হবে? না, সংকেত মনে রাখা, সংকেত আসবে না পরীক্ষায়। এই অক্সিনের যদি রাসায়নিক নাম, প্রত্যেকটার একটা কেমিক্যাল নেম থাকে, তো অক্সিনের যদি রাসায়নিক নাম দেখি তাহলে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড আছে, অনেক রকম আছে, এর ফর্ম আবার আলাদা আলাদা আছে, আর্টিফিশিয়াল ফর্ম আছে, ইন্ডোল বিউটারিক অ্যাসিড আছে,
তো ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে এর রাসায়নিক নাম। এই পয়েন্টটা একটু মনে রাখার মতো একটা পয়েন্ট। কোথা থেকে উৎপন্ন হয়? অক্সিনের মেন উৎস আমি বলেছি যে কাণ্ড এবং মূলের অগ্রভাগ, মানে অক্সিন কথাটাই যখন বলবো তখন হচ্ছে বৃদ্ধি পাওয়া, বৃদ্ধি করতে পেতে সাহায্য করে। আর বৃদ্ধি কোথায় হয়? বৃদ্ধি হয়ে থাকে কাণ্ড অথবা মূলের অগ্রভাগে, যেখানে ভাজক কলা থাকে। অ্যাকচুয়ালি অক্সিন হরমোনটা সিক্রেশন ওখানেই হয় যেখানে ভাজক কলা থাকবে, ভাজক কলা থাকবে। তো কি কি কাজ হবে? যেহেতু অগ্রস্থ প্রকটতা, অগ্রস্থ প্রকটতা মানে হচ্ছে এপিক্যাল ডমিনেন্স যেটাকে বলা হয়, যে মুকুলের, যে মানে একটা গাছ লম্বা হয়ে বেড়ে যাচ্ছে, লম্বা হয়ে বেড়েই যাচ্ছে, লম্বা হয়ে বেড়ে যাচ্ছে, তার মানে পার্শ্বীয় মুকুলের বৃদ্ধিটা হচ্ছে না, মানে একটা গাছ লম্বা হয়ে চলে যাচ্ছে, পাশে মোটা হচ্ছে না। তারপরে এটা কার জন্য? এটা অ্যাকচুয়ালি অক্সিজেনের জন্য। ওই জন্য কি করে চাষিরা যারা ইয়ে করে, এটা এই ব্যাপারটা জানে, ওনারা তো হরমোনের ব্যাপারটা জানেন না, কিন্তু ওরা কি করেন গাছের ডগাটা কেটে দেন। গাছের যেই মাত্র ডগাটা কাটলো, এবার তো ডগার বৃদ্ধি পাবে না, তার মানে সাইডে বৃদ্ধি পাবে। ওকে, তাই বলছে দেখো, অগ্রমুকুল কেটে, এই যে অগ্রমুকুল কেটে বাদ দিলে কাক্ষিক মুকুলের বৃদ্ধি ঘটে। কাক্ষিক মুকুলে দেখো এই যে চাষিরা কিন্তু এই জিনিসটা করে থাকে, যে যাতে এটা না হয়, যাতে বেড়ে যাচ্ছে, ও লম্বা হয়ে বেড়ে চলে যাচ্ছে একেবারে, তো তার জন্য আগাটা কেটে দিল। যেই মাত্র আগাটা কাটলো তখন কি হবে? এই জায়গাগুলো বৃদ্ধি হবে। এই ঘটনাটাকেই বলা হয় অগ্রস্থ প্রকটতা। অগ্রস্থ প্রকটতা। এবার নেক্সট হচ্ছে কোষ বিভাজন। আরে ভাই, এই যে বৃদ্ধিটা হবে, একটা গাছ লম্বা হয়ে বেড়ে যাচ্ছে, তার মানে তো এখানে কোষের বিভাজন ঘটছে। কোষ বিভাজন, কোষ বিভাজন হবে, বেশি বেশি কোষ বিভাজন হবে। তাহলে বেশি বেশি কোষ বিভাজন কার জন্য হয়ে থাকে? এই হরমোনের জন্য হয়ে থাকে। এই পয়েন্টটা। নেক্সট আমাদের যেটা মনে রাখার মতো পয়েন্ট সেটা হলো আমাদের লঘু ঘনত্বের অক্সিন মূলের বৃদ্ধিতে সাহায্য করে। এই জায়গাতে এখানে আমার দেওয়া আছে কিনা জানি না, আমার এই জায়গাতে আমি জাস্ট এই পয়েন্টটা থেকে বোঝাচ্ছি। আমাদের এই যে অগ্র মুকুলের, আমি অগ্রস্থ প্রকটতার গল্পটা বললাম, সরি, অগ্রস্থ প্রকটতার কথা বললাম। তো এখানে অক্সিন হরমোন সিক্রেশন হচ্ছে, যত বেশি অক্সিন হরমোন এখানে সিক্রেশন হবে তত বেশি অগ্রমুকুলের বৃদ্ধি হবে। কিন্তু যদি আমি এটাকে মূল ভাবি, এখানে কিন্তু অক্সিনের ঘনত্ব যত কম হবে তত কিন্তু এই মূলের বৃদ্ধিটা বেশি হবে। এই দেখো, এই কারণটাই বলেছে লঘু ঘনত্বের অক্সিজেন কি করে মূলের বৃদ্ধিতে করতে, আর আমি যদি বেশি ঘনত্বের অক্সিন কি করে কাণ্ডের বৃদ্ধি ঘটাতে সাহায্য করে। জাস্ট এই পয়েন্টটাকে খুব ভালো করে নোট করে রাখবো, নোট করে রাখবো। তার মানে আরো যেটাকে অনেকে সায়েন্টিস্ট অনেক ভাবে ব্যাখ্যা করেছেন, যে সূর্যের আলো যেখানে বেশি পড়ে সেখানে কি হয়? অক্সিনের সিক্রেশন সব থেকে বেশি হয়। আর যেখানে সূর্যের আলো পৌঁছায় না, তার মানে মূলে পৌঁছায় না, সেখানে অক্সিনের ঘনত্ব কম হয়। আর তার ফলে উদ্ভিদের বৃদ্ধি, মূলের বৃদ্ধি ঘটে থাকে। ফলের বৃদ্ধি বলছে, যদি আমি বলছি পরাগযোগ মানে বুঝতে পারছি যে পুংকেশর চক্র এবং গর্ভকেশর চক্র। তো পুংকেশর, পুং রেণু, পরাগ রেণু যেটাকে বলছি, পরাগ রেণু কার সাথে মিলিত হবে? ডিম্বাশয়ের, ডিম্বাণুর সাথে মিলিত হবে। এটাকে আমরা কি বলি? এটাকে নিষেক বলি, যে পরাগ রেণু যখন হচ্ছে ডিম্বাণুর সাথে মিলিত, নিষেক বলবো। কিন্তু একটা পুং রেণু একটা গর্ভকেশর চক্রে যখন এসে পড়ছে, এই ঘটনাটাকে আমরা পরাগযোগ বলে থাকি। তো বলছে নিষেকের পর পরাগযোগ এবং নিষেক যখন হয়ে গেল, ডিম্বাশয়ে অক্সিনের পরিমাণ কি হয়? বেড়ে যায়। ডিম্বাশয় মানে বুঝতে পারছো যেখানে ডিম্বাণু রয়েছে, যেখানে নিষেক ঘটলো মানে ওটা ফলে পরিণত হবে। ডিম্বাশয় কি হয়? ফলে পরিণত হয়। ডিম্বাশয়ে অক্সিজেনের পরিমাণ বেড়ে গেছে, আর ফলে ডিম্বাশয়টা অটোমেটিক্যালি কি হচ্ছে? ফলে পরিণত হয়। ওকে, এবং নিষেক ছাড়াও ডিম্বাশয় বলছি যে আমি অক্সিজেন যদি মাত্রা বেড়ে যায়, মানে ডিম্বাশয়ের মধ্যে যদি হয়, এটা তো নিষেকের পরে হলো। নিষেক মানে বুঝতে পারলাম যে পুংরেণু এবং পরাগরেণু, মানে উদ্ভিদের, আমি যদি থেকে বলি, তার মানে উদ্ভিদের মানে থেকে পুংরেণু মানে হচ্ছে পুরুষ ফুল থেকে, সেখান থেকে কোথায় গেল? গর্ভকেশর চক্রে। তারপরে কি হলো? দুটোর মিলন হলো, ডিম্বাণু
এবং তোমার পরাগরেণুর মিলন, যেটাকে আমরা নিষেক বলছি। তারপরে বলছে অক্সিন। কিন্তু সাপোজ দ্যাট দেখলাম যে আমার নিষেকই হয়নি, আমার ফার্টিলাইজেশন হয়নি, আমার ফার্টিলাইজেশনকে ইংলিশে নিষেক বলা হয়, আমার ফার্টিলাইজেশন হয়নি, তাও অক্সিজেনের মাত্রা বেড়ে যাওয়ার কারণে কি হয়েছে, সেটা ফলে পরিণত হয়েছে। সেই ফলগুলোতে, এই ফলগুলোতে সমস্যা কি হবে, বীজ থাকবে না, এবং এই অক্সিনের প্রভাবে এরকম বীজহীন ফল সৃষ্টি হওয়াকে পার্থেনোকার্পি বলা হয়। ওকে, পার্থেনোকার্পি বলা হয়। এবং কৃত্রিম অক্সিন প্রয়োগ করে ফলের সাইজও বৃদ্ধি করা হয়, যেমন পেঁপের ক্ষেত্রে, যেমন টমেটোর ক্ষেত্রে। টমেটোরা চাষিরা কি করে, বেশি বেশি ফলন পাওয়ার জন্য এবং সাইজটাকে বড় করার জন্য, টমেটোর সাইজকে বড় করার জন্য তারা কিন্তু অক্সিন হরমোনটা প্রয়োগ করে থাকে। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, এখান থেকে একটা কোশ্চেন আমরা পেলাম, যেমন অক্সিনের গুরুত্ব ফলে পরিণত করতে সাহায্য করতে, তাছাড়া ডিম্বাশয়, আমি যখন উদ্ভিদের বৃদ্ধিটাকে দেখাবো সেখানে চ্যাপ্টারের মধ্যে একটা বলে দেব যে উদ্ভিদের কোন অঙ্গগুলো অ্যাকচুয়ালি নিষেকের পরে কিসে পরিণত হয়। তো ডিম্বাশয় দেখলাম ফলে পরিণত হয়, সেরকম অনেকগুলো অঙ্গ আছে, ফেট, তো সেটা বলে দেব। ট্রফিক চলন নিয়ন্ত্রণ, ট্রপিক চলন আমি বলেছি, ট্রপিক মানেই হচ্ছে একটা ট্যাকটিক চলন, যেটা স্থান পরিবর্তন হচ্ছিল, আর ট্রপিক মানে একটা জায়গায় আছি, সেখান থেকে আমি আর যেদিকে উদ্দীপক আছে সেই দিকে বেঁকে যাচ্ছে, সেই দিকে বেঁকে যাচ্ছে। যেমন দেখো এখানে বলছে অক্সিন উদ্ভিদের ফটোট্রফিক চলন, মানে আলোর দিকে বেঁকে যাচ্ছে। জিওট্রফিক চলন মানে গ্র্যাভিটেশনাল যেদিকে রয়েছে সেই দিকে বেঁকে যাচ্ছে। বলছে কাণ্ডে অক্সিন আলোর উৎসের বিপরীতে। মানে এখানে ঘটনাটা যে জাস্ট এই লাইনটাকে আমি বলবো, কেন এই লাইনটা আগেও আমি ব্যাখ্যা করেছি। অক্সিন আলোর উৎসের বিপরীত দিকে বেশি মাত্রায় সঞ্চিত হলে কোষগুলো দ্রুত বিভাজন হয়। তার মানে যেখানে আলো, এটা হচ্ছে অগ্রভাগ, এটা হচ্ছে কাণ্ডের অগ্রভাগ, এই অংশটা দেখতে পাচ্ছি। আর সূর্যের আলো পড়ছে এখানে, সূর্যের আলো যখন পড়ছে তার মানে এখানে সূর্যের আলোর তীব্রতা বেশি। বলছে এখানে কিন্তু অক্সিন কি হবে না, সঞ্চিত হবে না। অক্সিন কোথায় সঞ্চিত হবে, ঠিক তার বিপরীতে, মানে এই জায়গাটাতে, এই জায়গাটা ঠিক তার অপোজিট জায়গা। আমি যদি এই জায়গাটাকে সামনের জায়গা ভাবি, তার মানে অপোজিট জায়গা এখানে বেশি সঞ্চিত হবে, এবং এখানকার কোষগুলো দ্রুত বিভাজন হবে। আর এখানকার কোষগুলো দ্রুত বিভাজন হলে অটোমেটিক্যালি ওটাকে কি করবে, উপরের অংশটাকে ইয়ে করে চলে যাবে। দেখো ফলে উদ্ভিদের কাণ্ড আলোক উৎসের দিকে কি হয়, বেঁকে যায়। ফলে দেখো এই জায়গাটা যেহেতু এখানে কি হচ্ছে, বৃদ্ধি হচ্ছে, কিন্তু এখানে তো বৃদ্ধি হচ্ছে না। যেহেতু এখানে বৃদ্ধি হচ্ছে, তাহলে নিচের দিকটাতে বৃদ্ধি হচ্ছে, উপরের দিকে বৃদ্ধি হচ্ছে না, ফলে কাণ্ডটা কোন দিকে বেঁকে যাবে, ঠিক এই দিকে বেঁকে যাবে না। যদি আলোক উৎসটা, সাপোজ দ্যাট আমার আলোক উৎসটা, আমি এটাকে মুছে দিচ্ছি, আমি এটাকে মুছে দিলাম, আমার আলোক উৎসটা যদি এদিকে পড়তো লাইটটা, তাহলে আমার অ্যাকচুয়ালি এটা অগ্রভাগ হতো, তাহলে অক্সিন কোথায় জমা হতো, এখানে অক্সিন জমা হতো, ফলে এখানে কোষগুলোর বিভাজন হতো, কিন্তু এখানে কোষগুলোর বিভাজন হচ্ছে না, তখন কাণ্ডটা এই দিকে বেঁকে যেত, এই দিকে বেঁকে যেত। জাস্ট এই জিনিসটা কিন্তু খুব ভালো করে আমাকে বুঝতে হবে। ওকে, ঠিক একই রকম এখানে অক্সিন, আমি বলেছি মূলের অগ্রভাগে অক্সিন কম মাত্রায় থাকে, বেশি মাত্রায় হলে কিন্তু মূলের বৃদ্ধি হবে না। মূলের বৃদ্ধি হবে না। এই যে যেমন এখানে দেখতে পাচ্ছি, দেখো এখানে কম অক্সিন রয়েছে, এখানে এটা তো এই কাণ্ডের অগ্রভাগ, এটা কাণ্ডের অগ্রভাগ, যেদিকে বেশি থাকলো, যে দেখো এখানে ভাগ করে দেখানো হয়েছে যে কম অক্সিন কোন দিকটাতে রয়েছে, এই দিকটাতে, বেশি অক্সিন কোন দিকটাতে, এই দিকটাতে। তাহলে বেশি অক্সিজেন এই দিকটাতে রয়েছে, তার মানে এটা কি হবে, কোন দিকে বাঁকবে, এটা এই দিকে বেঁকে যাবে। দেখো এটা এই দিকেই বেঁকেছে। ঠিক একই রকম ভাবে এটা মূলের অগ্রভাগে অক্সিজেন কোন দিকে, কম রয়েছে, অক্সিজেন বেশি অক্সিজেন রয়েছে। আমি কি বলেছি, বেশি অক্সিজেন মানে সেখানে বৃদ্ধি হবে না। তাহলে কোন দিকের কোষগুলো, এই দিকের কোষগুলো বেশি বৃদ্ধি হবে, এই দিকের কোষগুলো, এই দিকের বেশি অক্সিজেন আছে, কারণ মূলে ঠিক উল্টো ঘটনা, কাণ্ডের উল্টো ঘটনা ঘটে। তাহলে এখানে অক্সিজেন যেখানে কম থাকবে সেখানে কিন্তু কোষগুলোর বিভাজন হবে, কোষগুলোর বিভাজন হলে কি হবে, এইদিকে বেঁকে যাবে না, কারণ যেহেতু কোষগুলোর বিভাজন ওইদিকে হচ্ছে। জাস্ট এই জিনিসটাকে বোঝানো হয়েছে, এই জিনিসটা জাস্ট কাণ্ড এবং মূলের বৃদ্ধিটা কিভাবে হয়। ওকে, কেন এখানে একটা জিনিস আমাকে বলে দিয়েছে যে অধিক ঘনত্বে,
বিশেষ করে এই যারা ক্লাস 10-এ পড়ছো তাদের এমসিকিউতে কোশ্চেনটা না আসলে শূন্যস্থান পূরণে আসবে, যে অধিক ঘনত্বের অক্সিনে বিটপ তোমাকে ড্যাশ দেবে এখানে, যে ড্যাশ অনুভূতিশীল, আর কম ঘনত্বের অক্সিনে মূল অনুভূতিশীল। এই পয়েন্টটাকে খুব ভালো করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ তাদের জন্য এবং ক্লাস 10-এ যারা পড়ছো তাদের শূন্যস্থান পূরণ দেবে। হয়ে গেল অক্সিন সম্পর্কে। অক্সিন, তারপরে চলে আসবো জিব্বারেলিন। জিব্বারেলিন তাহলে নাইট্রোজেন বিহীন একটা যদি বলে যে নাইট্রোজেন বিহীন উদ্ভিদ হরমোনের উদাহরণ দাও, তাহলে সেটা হবে জিব্বারেলিন। ওকে, তাহলে জিব্বারেলিন যদি এটা না হয় তাহলে কোন গ্রুপের মধ্যে পড়ে? গ্রুপের মধ্যে পড়ে, এটা টারপিন জাতীয় গ্রুপের মধ্যে পড়ে থাকে হরমোনটা। জিব্বারেলিনে কি আবিষ্কার করেছিল? আচ্ছা, জাপানের একটা আবিষ্কার করেছিল, অ্যাকচুয়ালি ধানের থেকে তিনি আবিষ্কার করেছেন 1921 খ্রিস্টাব্দে। এই যে দেখো, কুরোসোয়া নামে একজন বিজ্ঞানী, এবং প্রথম জিব্বারেলু যে ফুজিকুরি কি করেন, ছত্রাকের মধ্যে এর উপস্থিতি দেখেছিলেন এই হরমোনটি, বলে তার নামেই কিন্তু জিব্বারেলা যেহেতু নাম ছিল, জিব্বারেলিন নামকরণ করা হয়েছিল। ওকে, নামকরণ কোথায় কোথায় আমরা দেখব? নিশ্চয়ই এটা বলছে পরিপক্ক বীজে দেখতে পাবো, মুকুলে দেখতে পাবো, চারা গাছে বীজপত্রে দেখতে পাবো। আর উপাদান অলরেডি আমি আলোচনা করেছি। তো এই জিব্বারেলিন হরমোনটা করে কি? আমি বলেছি পরিপক্ক বীজে, পরিপক্ক একটা বীজ, একটা পরিপক্ক একটা বীজ, এটা পরিপক্ক বীজ। পরিপক্ক বীজের মধ্যে এর মাত্রাটা বেশি। কেন বেশি হবে? পরিপক্ক বীজে যখন এর মাত্রাটা বেশি, যে যেই মাত্র এ কি পাবে, জল পাবে সামান্য, হয়তো একটু মাত্র জল পেল, বা একটা নির্দিষ্ট পরিমাণ উষ্ণতা পেল, যেই মাত্র এটা পেল, সেই মাত্র কি হবে, এই যে হরমোনটা, এই জিব্বারেলিন হরমোন কি করে, তার সাথে রিয়াকশন করে, এবং সেই এই বীজের যে সুপ্তাবস্থা, এর মধ্যে যে এটা লুকিয়েছিল মুকুলটা, সেটাকে বের করতে সাহায্য করবে। এই যে বীজ ও মুকুলের সুপ্তাবস্থা ভাঙতে সাহায্য করে। এই কোশ্চেনটা প্রায় জিজ্ঞাসা করে যে ডরম্যান্সি ব্রেক করে কে, বীজের সুপ্তাবস্থা ভাঙে কে, জিব্বারেলিন হরমোন। তাহলে এই বীজটা সেখান থেকে বেরিয়ে আসতে সাহায্য করে। ওকে, যে সমস্ত বীজে ও মুকুলে স্বল্প, মানে খুব সামান্য মাত্রায়, সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে আমাকে জিব্বারেলিন বাইরে থেকে, হয়তো বীজের মধ্যে আমার জিব্বারেলিন নেই, তখন বীজটাকে অঙ্কুর করতে গেলে আমাকে বাইরে থেকে কি করতে হয়, জিব্বারেলিন দিতে হবে। আর হয়তো ভেতরেই জিব্বারেলিন প্রচুর পরিমাণে আছে, তখন কিন্তু আমরা অটোমেটিক্যালি বীজটা অঙ্কুর হয়ে যায়। তারপরে আর একটা জিনিস, হ্যাঁ, পর্বমধ্য, তার মানে এই যে গাছটা দেখতে পাচ্ছি, এই গাছটাতে আমি প্রথমে কি দেখতে পাচ্ছি, প্রথমে এই ছবিটাতে দেখতে পাচ্ছি যে গাছটাতে মানে এরকম একটা যদি হয়, কাণ্ড হয়, পাতাগুলো পর পর রয়েছে, কিন্তু এই গাছটার ক্ষেত্রে দেখো যে এটা হলো, তো এটা তো পর্বমধ্য, এটা তো পর্বমধ্য। তাহলে এই যে একটা পর্ব, তাহলে এই দুটো পর্বের মাঝখানে যে ডিস্টেন্সটা, এটা কার জন্য হয়েছে, এটা জিব্বারেলিন হরমোনের জন্য হয়েছে। তাহলে দুটো পর্ব মধ্যে যে ডিস্টেন্স, সেইটুকু বাড়াতে সাহায্য করে কি, এটা। ওকে, আমরা বীজহীন ফল তৈরি করতে দেখেছিলাম, ঠিক একই রকম বলছে ফলের যদি বৃদ্ধি হয়, সেইখানে কিন্তু যেমন আঙুর, আপেল, নাশপাতি, এইগুলোর ক্ষেত্রে কিন্তু এই হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে। ওকে, তারপরে সাইটোকাইনিন, যেটা নাইট্রোজেন যুক্ত, নাইট্রোজেন যুক্ত, এবং একটা পিউরিন জাতীয়, দেখো এখানে বলেছে পিউরিন জাতীয় নাইট্রোজেন গঠিত ক্ষারীয় পদার্থ। এখানে যে কোশ্চেনটা জিজ্ঞাসা করে যে এমন ইয়েতে মাধ্যমিকে যারা পড়ে তাদের জন্য এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, যে ডাবের জলে কোন হরমোন পাওয়া যায়, এই কোশ্চেনটা জিজ্ঞাসা করে। তো ডাবের জলে কিন্তু কোন হরমোন পাওয়া যায়, সাইটোকাইনিন পাওয়া যায়, সাইটোকাইনিন। আর কোথায় কোথায় পাওয়া যায়, টমেটোর রসে, ভুট্টার সসে অধিক পরিমাণে এটি পাওয়া যায়। সাইটোকাইনিন, সাইটো কথাটার অর্থ হচ্ছে সেল, সাইটো কথার অর্থ হচ্ছে সেল, আর কাইনিন মানে হচ্ছে বিভাজন। তার মানে কোষের বিভাজন করতে এই হরমোনটি কি করে, সাহায্য করে কোষের বিভাজন করতে। তাহলে কোষের বিভাজন করতে, তার মানে এই দেখো প্রথম পয়েন্টটাই বলেছে কোষ বিভাজন। এবং পার্শ্বীয় মুকুল, আমাদের অক্সিজেন কিন্তু অগ্রস্থ মুকুলের বৃদ্ধি ঘটাচ্ছিল, এই গাছটা মোটা হতে সাহায্য করবে। এবং পত্র মোচন বিলম্বিত করবে। পত্র মোচন মানে পাতাগুলো যে সহজে ঝরে পড়ে, সেটা কিন্তু কম হতে দেবে। পত্র মোচন গুলো তাড়াতাড়ি হবে না, তাড়াতাড়ি হবে না। কিছু হরমোন আছে যেটা সংশ্লেষিত ল্যাবরেটরিতে তৈরি করা হয়েছে,
তো এরকম কিছু হরমোন থেকেও পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়ে থাকে। যেমন যে শাখা কলম থেকে আমরা নতুন গাছ সৃষ্টি করি, কাণ্ড থাকে না, শাখা কলম, একটা গাছের শাখাকে কেটে নিয়ে সেখান থেকে আমরা গাছ সৃষ্টি করলাম। তো এখানে কিছু হরমোন সাহায্য করে। কোন হরমোনগুলো? যেমন হচ্ছে তোমার IBA, ইন্ডোল বিউটারিক অ্যাসিড, আমি যেমন রাসায়নিক নাম বলেছিলাম এর ক্ষেত্রে। হুম হুম। তো এইরকম হরমোনগুলো কি করে? শাখা কলম থেকে এ বৃদ্ধি করতে সাহায্য করে। ঠিক একই রকম ভাবে অপরের ফলের মোচন রোধ করে 2,4-D, 2,4-D এই হরমোন। যারা মাধ্যমিকে পড়ছো তাদের জন্য এই কোয়েশ্চেনটা জিজ্ঞাসা করে 2,4-D এর ফুল ফর্মটি কি? ওকে, 2,4-D এটা প্রায় কোয়েশ্চেনে জিজ্ঞাসা করে থেকে। 2,4-D কি, এর ফুল ফর্ম কি? তো 2,4-D তোমরা আমাকে বলো দেখি, কমেন্ট বক্সে কমেন্ট করে গিয়ে যারা জানো কমেন্টে গিয়ে তোমরা আনসারটা তোমাদের কাছ থেকে এক্সপেক্ট করছি যে তোমরা আশা করি বলতে পারবে। হ্যাঁ, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো যে 2,4-D ফুল ফর্ম কি হবে। ওকে, আগাছা নাশ করতেও কিন্তু এই যে এটা এই জিনিসটা কিন্তু আমরা এই টক্সিক সাবস্টেন্সটা কি করে ব্যবহার করে থাকি। এই হলো উদ্ভিদ হরমোনের ক্ষেত্রে। উদ্ভিদ হরমোনের ক্ষেত্রে আমাদের যে ক্লাস 10-এর যে বইটা ছিল সেই বই থেকে আমরা ব্যাখ্যা করলাম যে কিভাবে জীবন বিজ্ঞান ও পরিবেশ পরিচয় ডক্টর দুলাল চন্দ্র সাঁতরার বই থেকে আমরা এটাকে কভার করলাম, উদ্ভিদ হরমোন। নেক্সট ভিডিও ক্লিপে আমরা প্রাণী হরমোন সম্পর্কে আলোচনা করব। আজকে এইটুকুই।